নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা। এখন শুনছেন তিয়াশার গল্পের বৈঠক থেকে গল্প পাঠ। তিয়াশার গল্পের বৈঠকের আজকের নিবেদন প্রথম পুরস্কার। লিখেছেন শিবরাম চক্রবর্তী। শুরু করছি আজকের গল্প পাঠ, প্রথম পুরস্কার। জীবনে সেই যে আমার পুরস্কার লাভ, সেই প্রথম আর সেই শেষ। কিন্তু এরকমটা যেন তোমাদের কারো কখনো না ঘটে। ক্লাস 10-এ প্রমোশন পেয়েই মামাকে গিয়ে জানালাম, 10-এ উঠেছিস বলিস কি রে? মামা তো হতবাক। 10-এ উঠলি? বাহ বাহ। এখনই বা কি মামা, আসছে বছর এন্ট্রান্স পরীক্ষা দেব, তা জানো? বলিস কি রে, আমাদের বংশে কেউ যে কখনো এন্ট্রান্সের চৌকাঠ মারায়নি। 7 জন্মেও না, 7 পুরুষেও না। 7 পুরুষের খবর রাখি না, তবে 3 পুরুষের জানি। আমার মামা বাংলা পাঠশালার পড়ুয়া, ছাত্রবৃত্তি পাস। তারপর তিনি আর এগোননি, নিজের ব্যবসা নিয়েই রয়েছেন। আর আমার দাদামশাই ছিলেন টোলের পণ্ডিত। ইংরেজি ধার ধারতেন না, সংস্কৃত নিয়ে থাকতেন। তাঁর টোল ছিল, তার ধাক্কায় টোলে পড়তে পড়তে খুব আমি টাল সামলেছিলাম। আর তার বাবার আমলে এন্ট্রান্সের পাঠই ছিল না। তিনি জানতেন কেবল ফার্সি, মৌলবীদের মন্তব্য পড়েছিলেন। নবাব সিরাজদৌলার লেখা কি একটা চিঠি ফার্সিতে পড়ে দিয়ে তিনি এক সাহেবের কাছ থেকে একটা সোনার ঘড়ি নাকি বকশিস পেয়েছিলেন এককালে। সেই সনাতন বংশে প্রথম ABCD নিয়ে এলাম আমি। কেবল নিয়ে আসা নয়, এন্ট্রান্সে পাশ করে সেই ABCD ছিরাদ্দ করেই ছাড়ব। BLA ব্লে থেকে শুরু করে এত দূর যখন টেনে হিচড়ে নিজেকে আনতে পেরেছি, তখন বাকিটুকুও কোনো রকমের ঠেলে ঠুলে উতরে যেতে পারবো আশা করি। মেজু মামার আনন্দ আর ধরে না। কি পুরস্কার চাস বল? কি দেবে দাও? আমি তো লাফিয়ে উঠি, এই সোনার ঘড়িটা তুই নে। বলে মামা জেব থেকে চেন লাগানো ঘড়িটা বার করলেন। দেখেছিস, ম্যাকবের সোনার ঘড়ি, 500 টাকা দাম। আমার ঠাকুরদাকে দিয়েছিল এক সাহেব, বেঞ্জামিন সাহেব। ভেবেছিলাম তুই এন্ট্রান্সের এক্সামিন পাশ করার পর বেঞ্জামিন ঘড়িটা তোকে দেব, তা আগেই তুই নে। ক্লাস 10-এ তো উঠেছিস, যাহা 52 তাহাই 53। ঘড়ি নিয়ে আমি কি করব মামা? ধুয়ে ধুয়ে জল খাবো? আমি বললাম, ঘড়ি তোমার থাক। তাহলে কি চাস তুই বল? টাকা দাও বরং, আমার ওই ঘড়ির দামে টাকা দাও। 500 টাকা? 500 টাকা নিয়ে তুই কি করবি রে? খাবো, খাবো। 500 টাকায় কি খাবি? এমন কি খাবার আছে 500 টাকা? কেন, রসগোল্লা, সন্দেশ, জিবে গজা, জিলিপি, চানাচুর, চকলেট, বাদাম, মানে চিনি বাদাম। 500 টাকার চিনি বাদাম? তা খেলে আর বাঁচতে হবে না। আর যদি বাঁচিসও, তোর চেহারা চিনিদের মতন হয়ে যাবে, কিংবা একটা বাদাম হয়েও দাঁড়াতে পারিস। তাহলে রেখে দেব। রাখবি? কোথায় রাখবি? তোর কি বাক্স প্যাঁটরা আছে? টাকা রাখতে হয় সিন্ধুকে। কেন আমার পকেটে রাখবো? সিন্ধুকে আমি বিন্দু জ্ঞান করি, বিন্দু মাত্র আমল দিই না। আমার এই বুক পকেটে। পকেটে? পকেটে টাকা নিয়ে ঘুরে বেড়াবি যেখানে সেখানে? বেড়াবই তো, দেখিয়ে বেড়াবো সবাইকে। বাড়ি বন্ধুদের দেখাতে হবে না? তা না হলে আবার কিসের টাকা? তবেই হয়েছে, চারিদিকে যা পিক পকেট। কলকাতায় কি পা বাড়াবার জো আছে রে কোথাও? পকেট মাররাই টাকাটা তোর মেরে দেবে। যা। তার মারতে হবে না, আমার পকেটে হাত দেবে এমন মানুষ এখনো জন্মায়নি মামা।
চারধারেই তো ঠক জোচ্চোর, ঠক বাজতে গা উজাড় এই কলকাতায়। দিয়েই দেখো না মামা। নে তাহলে। আয়রন সেপ খুলে ৫খানা ১০০ টাকার নোট আমার হাতে তুলে দেন। দেখিস যেন বেহাত না হয় কক্ষনো। আমার টাকা আর হাত সাফাই করতে হবে না কাউকে। এত বড় ম্যাজিশিয়ান এদেশে নেই। টাকা পকেটে নিয়ে ঘুরবি বলছিস? বাড়ি ফিরে রোজ রোজ দেখাবি আমায় টাকাটা কিন্তু। ৫খানা নোট আমি গুনে গুনে দেখব। দেখাবো দেখাবো বলে আমি বেরিয়ে পড়লাম বন্ধুদের দেখাবার জন্য। তাদের কারো ৫ টাকার বেশি মুরদ নেই। ৫০০ টাকায় কেমন তাদের তাক লেগে যায় সেটা তো একটা দেখতে হবে। পাড়ার বুদ্দা পার হয়ে একটা পার্কের পাশ দিয়ে যাচ্ছি, এমন সময় এক ভদ্রলোক ডাকলেন, খোকা, তোমার আদ্যি পাঞ্জাবি ভেতর থেকে যে দেখা যাচ্ছে সব। হ্যাঁ, চমকে গিয়ে থমকে দাঁড়ায়। নোটগুলো সব দেখা যাচ্ছে যে। আমার ঘাড়ে হাত রেখে তিনি বললেন, অমন করে টাকা রাখতে নেই ভাই, পকেটমারের নজরে পড়লে আর রক্ষা নেই গো। মানিব্যাগের মধ্যে টাকা রাখবে। ঘাড়কে হস্তচ্যুত করে আমি হেঁটে যাই। কিনবো ব্যাগ, জানিয়ে দিই সংক্ষেপে। নোটের নাম্বারগুলো তোমার টোকা আছে তো সব? তিনি সুদন। নোটের নাম্বার? অবাক হতে হয়। সে আবার কি? হ্যাঁ, নোটের কোণার দিকে নম্বর থাকে। বড় বড় নোটের নম্বর টুকে রাখতে হয় আলাদা কাগজে। ধরো, বলা তো যায় না টাকাটা তোমার খোয়া গেল, তখন তুমি থানায় গিয়ে পুলিশকে জানাতে পারবে নোটের নাম্বার দিয়ে। পুলিশ তখন খবরটা জানিয়ে দেবে সবাইকে। কেউ এই নম্বরের নোট বাজারে চালাতে গেলেই ধরা পড়ে যাবে হাতে নাতে। টাকাটা তোমার উদ্ধার হয়ে যাবে তখন। মনে মনে ভাবলাম, লোকটা ভালো কথা বলেছে বলে আমার মনে হলো, কিন্তু আমার কাছে এখন কাগজ কলম কিছুই নেই। এই নাও কাগজ কলম, আমি দিচ্ছি বলে তিনি তার ডায়েরির বইয়ের থেকে একটা পাতা ছিঁড়ে দিলেন। এই নাও আমার কলম, নোটগুলো আমার হাতে দাও, আমি নম্বর বলে বলে যাই আর তুমি টুকে টুকে নাও। বললেই টাকাগুলো ওর হাতে আমি অমনি দিয়ে দেব? অতই সস্তা কি? তেমন বোকা আমি নই। সন্দিগ্ধ দৃষ্টিতে তার দিকে আমি তাকাই। অতটা যেন সুবিধের নয় লোকটা। আচ্ছা আচ্ছা, তুমি নম্বরগুলো বলো, আমি তোমায় টুকে দিচ্ছি না হয়। আমি বলে গেলাম নম্বরগুলো, তিনি টুকে দিলেন। এইবার আমার এই মানি ব্যাগটা তুমি রাখো। ব্যাগের মধ্যে টাকা করে কিচ্ছু নেই, খালি ব্যাগ। ব্যাগটা আমি তোমায় উপহার দিলাম। এর ভেতর তোমার নোটগুলো সাজিয়ে রাখো, তাহলে আর কারোর নজরে পড়বে না। আমি বললাম, আপনার ব্যাগ আমি নিতে যাব কেন? আমি আপত্তি করি। আমার ব্যাগ আমি কিনে নেব। আমার কি টাকা নেই? আহা, রাগ করছো কেন? আমি কি তাই বলেছি? আমার চেয়ে তোমার এখন অনেক টাকা। আমি কি তোমাকে একেবারে দিয়ে দিচ্ছি নাকি ব্যাগটা? জন্মের মতো নিয়ে তুমি পালাচ্ছ নাকি? ব্যাগ কেনার পর আমাকে এটা তুমি ফিরিয়ে দিও না হয়। ব্যাগের মধ্যে আমার নামের কার্ড রয়েছে, নরহরি সামন্ত, বৈঠকখানা রোড। ওই ঠিকানায় তুমি গিয়ে আমাকে দিয়ে আসবে। তবুও আমার দোনামোনা যায় না। ওই দেখো, একটা পুলিশের লোক আসছে। ছেলেপিলেদের হাতে টাকা থাকা ওরা ভারী অপছন্দ করে, ভীষণ সন্দেহের চোখে দেখে। ভাববে তুমি হয়তো বাড়ির ক্যাশ বাক্স ভেঙে পালাচ্ছ, পাকড়ে ধরে নিয়ে যাবে থানায়। নাও নাও, চট করে পুড়ে ফেলো তো টাকাটা। পুলিশ দেখে ব্যগ্র হয়েই আমি টাকাগুলো ব্যাগের ভেতর ঢুকিয়ে ফেলি। তারপরেই যেন কি ঘটে গেল। আমার ব্যাগ, আমার ব্যাগ, আমার মানি ব্যাগ! কোথায় গেল আমার মানি ব্যাগ? লোকটা চেঁচিয়ে উঠলো। হঠাৎ আমার টাকাটা ছিল এই মানি ব্যাগে, কে পকেট মারলো আমার? পুলিশ ইন্সপেক্টর
থমকে দাঁড়ালেন আমাদের কাছে এসে। কি হয়েছে মশাই? কি হয়েছে? আমার মানিব্যাগ পকেট থেকে কে তুলে নিয়েছে দেখুন তো। আর্তনাদে ফেটে পড়ল লোকটি। 500 টাকা ছিল আমার তাতে, সব খোয়া গেল আমার। ইন্সপেক্টর খপ করে হাত চেপে ধরলেন আমার। এই ব্যাগ কি আপনার? দেখুন তো। হ্যাঁ, এই তো সেই ব্যাগ। দেখুন দেখুন, ওর ভেতর আমার নোটগুলো সব আছে কিনা দেখুন তো। 100 টাকার 5টা নোট। এই নাম্বার। পকেট থেকে কাগজখানা বার করে নাম্বারগুলো তিনি আউড়ে গেলেন। আমার নামের কার্ডও রয়েছে ব্যাগের ভেতর। নরহরি সামন্ত, বৈঠকখানা রোড। হ্যাঁ, রয়েছে তো সবই। সবই তো মিলে যাচ্ছে। এই নিন আপনার মানিব্যাগ। আমি ছেলেটাকে অ্যারেস্ট করছি। এবার থানায় চলুন আমার সঙ্গে। আপনার অভিযোগ ডায়েরি করবেন। আমার অভিযোগ? আমার কিসের অভিযোগ? পেয়ে তো গেলাম। তাছাড়া অভিযোগ করবার আমি কে? আমি কি বিচার করবার মালিক? মানুষ কি মানুষের বিচার করতে পারে? এই সংসারে অপরাধী কে নয়? কেউ নিজের বুকে হাত দিয়ে বলতে পারে সে কথা? আপনি কি বলছেন মশাই? ইন্সপেক্টর তো অবাক। ঠিকই বলছি, ছেলেরা সব দেবতুল্য। কেউই তারা খারাপ হয়ে জন্মায় না। সঙ্গদোষে, শিক্ষা ত্রুটিতে খারাপ হয়ে যায়। এর জন্য দায়ী সমাজ, সংসার, পরিবেশ, রাষ্ট্র দায়ী এই অপরাধের জন্য। এ নয় দায়ী হচ্ছে ওর বাবা, কাকা, পিসে, মেসো, মামা। এই হলো আমার অভিমত। কিন্তু আইন মাফিক বলতে যান ইন্সপেক্টর সাহেব। অমনি থামিয়ে দিয়ে, আমি যদি ছোড়াটাকে জেলের মুখে ঠেলে দিই, সেখানে ও ওস্তাদ বদমাইশের পাল্লায় পড়ে তাদের হাতে শিক্ষা লাভ করে পাকা চোরটি হয়ে বেরোবে জেল থেকে। তখন পকেটমার থেকে চোর হবে, চোর থেকে ডাকাত, ডাকাত থেকে খুনি হবে, তারপর খুনের থেকে ফাঁসি হবে। তাছাড়া আর কিছুই হবে না। আমি ছেলেটাকে ফাঁসিয়ে দিতে চাই না। আপনি দয়া করে ওকে ছেড়ে দিন বলে তিনি আমায় মার্জনা করলেন। হুম, এখন মামা মার্জনা করলে হয় আমাকে। নমস্কার। গল্পটা কেমন শুনলি? গল্পটা যদি ভালো লাগে অনুগ্রহ করে একটা লাইক করতে ভুলবেন না। এবং আমার গল্পের চ্যানেলের নতুন শ্রোতা বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন। আপনাদের গুরুত্বপূর্ণ মতামতের অপেক্ষায় রইলাম।